ওকে ফেলাস, আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 6 আজকে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করব। খুব বড় চ্যাপ্টার না, ছোট একটা চ্যাপ্টার, সো ইট শুড বি ডান ভেরি ফাস্ট। ওকে, ঠিক আছে ঠিক আছে, লেট ইট বি ইটস অল গুড, সমস্যা নেই, ছেড়ে দাও, লেট ইট গো। ওকে, সো টুডে উই আর গোনা ডু ইন্ট্রোডাকশন টু ইকোনমি অফ বাংলাদেশ। ফার্স্ট থিং ফার্স্ট, দ্য ওয়ার্ড ইকোনমি, এই শব্দটা দিয়ে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট দিস থিং ইজ? একজন ওই যে আমাদের সিস্টেমটা কি, হাত উঠায় একজন, হ্যাঁ বলেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ এরপর এটা তো তোমার মাথায় আসছে, অন্য মানুষের মাথায় অন্য জিনিসও আসতে পারে। কি আছে আর মাথায়? অ্যাগ্রিড, হাইলি অ্যাগ্রিড। এরপর এনিথিং এলস? মানে উনি যেটা বলছে সেটাই আর কি। হ্যাঁ, এরপর এনিথিং এলস? কারো মাথায় আসে না? টাকা, ডলার, পাউন্ডস, এগুলো আসে না মাথায়? জিডিপি, গুড ওয়ান। জিডিপি মানে কি জানি আমরা? শিখব। জিডিপি মানেটা হচ্ছে গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট। এটার মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে প্রোডাক্টসগুলো আমরা বানাচ্ছি বা যেই জিনিসগুলো আমাদের আছে, ঠিক আছে, সেটার একটা মনিটারি ভ্যালিউ আছে, রাইট? সেই ভ্যালিউটা আসলে কত, প্রতি ইয়ারে এটা কত হয়, কতটুকু বাড়ে, কতটুকু কমে, এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ওভারঅল জিডিপি কত আছে, এই সব কিছু মিলায় হচ্ছে গিয়ে জিডিপি। প্রতিটা প্রোডাক্টের দাম কত, যেমন প্রতি বছর বাজেট করা হয়, খেয়াল করছো? কেন করা হয়? যাতে করে আমরা একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমাদের জিডিপি কত হবে, কারণ ওইটার সাথে মিলিয়ে আমাদের নিজেদের ইনকাম, মানে ইভেন আমাদের বাংলাদেশের এভারেজে প্রতিটা মানুষের ইনকাম কত জানো? এটা এভারেজটা জানো? আমাদের যে পপুলেশন আছে, আমি যেটা দেখেছিলাম খুব সম্ভবত 18,000 টাকা এভারেজে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের ইনকাম আছে। 18,000 প্রতিটা মানুষ, মানে সবাইকে, যারা চাকরি করে না, ওভারঅল যে পপুলেশন আছে সেটা মিলিয়ে এক্স্যাক্টলি পার হেড 18,000 টাকা ইনকাম আছে। এটা হচ্ছে কি একটা ডেটা, এখানে ডেফিনেটলি নাই দেওয়া, বাট দিস ইজ সামথিং। ওকে, সো আমরা জিডিপিটা আসলে কেন ম্যাটার করে? ডেফিনেটলি আমরা ইকোনমির হেলথটাকে, মানে ইকোনমি কেমন আছে, রাইট, ভালো না খারাপ না কি অবস্থা, কোন জায়গাটায় কাজ করা যেতে পারে, সেটা একটা মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি বা আইডিয়া নিতে পারি। সো দ্যাটস ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা যে সার্টেন পলিসি মেক করি, এই পলিসি মেক করার জন্য হচ্ছে আমাদের এই ডেটাগুলো প্রয়োজন হয়। ইউ নিড দিস ইনফরমেশন, আদারওয়াইজ তুমি সে কথার কথা আলুর দাম 20 টাকা, ঠিক আছে, আলুর দাম তুমি 20 টাকা রাখছো, টমেটোর দাম রাখছো তুমি 100 টাকা। এখন তোমার আলু বেশি বিক্রি হয় না টমেটো বেশি বিক্রি হয়, কোনটা বেশি গ্রো করতেছো, কোনটার দাম কত, মানে কোনটা দিয়ে তুমি আরও বেনিফিটেড হবা, সেগুলোও তো আমাদের ওইভাবে করে প্রসেস করতে হবে। প্রসেস করে এরপরে তুমি কোন জিনিসটা তোমার গ্রো করলে ভালো হয়, যেমন সে কথার কথা তুমি আলু 10 কেজি বিক্রি করতে পারতেছো, টমেটো তুমি 3 কেজি বিক্রি করতে পারতেছো, কিন্তু আলুর চাহিদা আরও বেশি আছে, রাইট? সো তুমি চাইলে ইউ ক্যান প্রডিউস মোর আলুস দেন টমেটোস। থিঙ্ক অ্যাবাউট ইট। এই সব কিছু ডেটাগুলা প্রয়োজন হয় পলিসি মেক করার জন্য, নতুন আইডিয়া বের করার জন্য, অন্য কান্ট্রির সাথে নিজেদেরকে কম্পেয়ার করার জন্য এই সব কিছু প্রয়োজন হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর ইনভেস্টার প্রয়োজন হয়, রাইট? উই নিড সার্টেন ইনভেস্টার্স। সো তোমার কান্ট্রির হেলথ যদি ভালো না থাকে, কে ইনভেস্ট করবে? একটা ছোটো এক্সাম্পল দিই। আজকে আমার একটা পুরানো স্টুডেন্ট এসে আমাকে বলতেছে যে স্যার এরকম একটা বিজনেস আছে, আপনি কি ইনভেস্ট করবেন? আপনি প্রতি মাসে এত টাকা পাবেন, ঠিক আছে, আমাকে বুঝাই দিল। তো আমি যতক্ষণ ওই কোম্পানিটার ফুল ডিটেলস না জানবো, যে ওই কোম্পানিটার ওয়ার্থ কত, ওই কোম্পানি যেই সার্ভিসগুলো প্রোভাইড করছে সেটার কস্ট কত, সেটার প্রফিট কত,
যতক্ষণ আমি সব কিছু মানে ওটার খুঁটিনাটি না জানবো ততক্ষণ আমার ওখানে ইনভেস্ট করা উচিত হবে? তোমরা কেউ করবা? করা তো উচিত হবে না, এটা গাধামি হয়ে যাবে। সো ঠিক সেমভাবে একটা কান্ট্রির জিডিপি ক্যালকুলেট করে, জিডিপিটাকে বের করে বোঝা যায় যে কান্ট্রিটা কেমন করতেছে। এই কান্ট্রিতে ইনভেস্ট করলে যে ইনভেস্টার, সে ইনভেস্ট করলে তার প্রফিট হবে না কি না সে তো ওইভাবেই বের করবে। দেন চিন্তা করবে যে আমি ইনভেস্ট করব নাকি করব না। সো এই সব কিছু ইম্পর্টেন্ট, জিডিপি ক্যালকুলেট করা ইজ ইম্পর্টেন্ট। দেয়ার আর 3 ডিফারেন্ট কাইন্ডস অফ জিডিপিস যেটা আমরা ক্যালকুলেট করি। একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি, আর একটা হচ্ছে গিয়ে জিডিপি পার ক্যাপিটা। ঠিক আছে, যেটা আমি একটু আগে বলেছিলাম। 3 নাম্বারটা হচ্ছে যে পার হেড হিসাব করলাম না মাত্র, জিডিপি পার ক্যাপিটা ইজ দ্যাট ওয়ান। যে আমার টোটাল যেই ইনকাম আছে, কত ইনকাম, স্ট্যান্ডার্ড লিভিং কেমন, ঠিক আছে, প্রতিটা মানুষের খরচ কেমন, ইনকাম হয় কেমন, ইউনো, এই সব কিছুই হচ্ছে গিয়ে জিডিপি পার ক্যাপিটা। আচ্ছা, আমার রিয়েল জিডিপি হচ্ছে গিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করি। whenever we adjust it, আমাদের একটা ইনফ্লেশন রেট থাকে, সেটার উপরে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমাদের কতটুকু প্রডিউস করতে হবে বা কতটুকু প্রডিউস করা যায় সেইটাকে আমরা ক্যালকুলেট করি। এটাই হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি। অ্যান্ড নমিনাল ইজ বেসিক্যালি আমি মেজার করি যে আমার কারেন্ট মার্কেট প্রাইস কত আছে, ওটা কি আমার ইনফ্লেশনের সাথে সামহাউ রিফ্লেক্ট করছে কিনা বা আমার ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং আমি অন্যান্য কান্ট্রির সাথে যাতে আমি নিজেকে কম্পেয়ার করতে পারি। দ্যাট ইজ ওয়াই উই ডু নমিনাল জিডিপি, বাট ওভারঅল উই ক্যালকুলেট দ্য জিডিপি সো দ্যাট উই ক্যান ফিগার আউট আমাদের কান্ট্রির হেলথ কেমন, রাইট? একটা ছোট ডেটা দিই, জিডিপি অফ বাংলাদেশ 2023-24 ডেটা, জাস্ট 25 সালে, খুব সম্ভবত হ্যাঁ 2025 সালে অ্যারাউন্ড জুন জুলাই মাসে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ, আমি জানি না, অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশ ব্যাংক থেকে বড় করছে প্রায় 7.71 বিলিয়ন, 77,106.5 crore টাকা বড় করছে। এটা কিন্তু একটা সিস্টেম, বড় করবা আবার দিয়ে দিবা, এটা হচ্ছে কি একটা খেলা, ঠিক আছে? এবং আই থিঙ্ক একটা সার্টেন মান্থ, জুন মাসে, জাস্ট এক মাসে খুব সম্ভবত দ্য গভর্নমেন্ট বরোড অ্যাবাউট 24,171.8 crore টাকা। সেখান থেকে তারা রিপে করতে পারছে 18,315.2 crore টাকা। তাও প্রায় অলমোস্ট 6,000 কোটি টাকার মতো ডিউ আছে বাংলাদেশ ব্যাংকে গভর্নমেন্টের। হিউজ অ্যামাউন্ট, এত টাকা বড় করে, এত টাকা ডিউ হয়ে যায়, মানে এতে করে কি হয়, আমাদের জিডিপি নামে। বাট যদি পে করতে পারতো এবং আরও বেশি থাকতো তাহলে কিন্তু জিডিপি বাড়তো। বিকজ আমার যদি বেশি টাকা আমি ইনকাম করতে পারতাম তাহলে কিন্তু আমার দেশে কিন্তু আরও উন্নয়ন আরও বাড়তো, ঠিক না? আমাদের বাংলাদেশের তো নিজস্ব টাকা আছে, বাংলাদেশ ব্যাংকের কাছেও টাকা আছে। আর তুমি যেটা বলছো ওটা হচ্ছে কি আমরা যেটা বড় করি, অনেক সময় আমরা ধার নেই, ওই সেম অ্যামাউন্ট, সেম খেলা আর কি। আরেক জায়গা থেকে ধার করলাম, ধার করে ওদেরকে আবার শোধ করলাম, এভাবেই চলতে থাকে। এটা মানে আমি লাস্ট একটা ক্লাসে মনে হয় তোমাদের সামনে বলেছিলাম, বাংলাদেশ এমন একটা দেশ, আমরা কারোর সাথে কোনো ঝামেলা যাই না, উই আর ভেরি ফ্রেন্ডলি টু অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেটা প্রথমত চ্যাপ্টার 3-তে পড়িয়েছিলাম যে আমাদের প্রেসিডেন্টের মেইন যেই কাজটা সেটা হচ্ছে গিয়ে অন্যান্য সব দেশের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো কমিউনিকেশনে থাকা, যাতে করে আমরা সবার সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করতে পারি এবং বিজনেস করতে পারি। বিকজ এই ধার দেয়া নেয়া কিন্তু একটা প্রপার বিজনেস, কেউ তোমাকে মাগনা টাকা দিচ্ছে না, সেটার উপর একটা সার্টেন ইন্টারেস্ট কিন্তু তারা নিবে, এই কারণেই তোমাকে টাকা দিচ্ছে, তাদের এক্সট্রা আছে বলে তোমাকে দিচ্ছে। ওকে, সো এই হচ্ছে একটা মানে টোটাল ব্যাপার। সো গভর্নমেন্ট এক সময় কিন্তু টাকা নেয়, আবার ধার শোধ করে, অনেক সময় পুরাটা দিতে পারে না। সো এই টোটাল ব্যাপারটা হচ্ছে গিয়ে জিডিপিতে ক্যালকুলেট করা হয়। ওকে, সো দ্যাট ইজ ইয়োর জিডিপি অফ বাংলাদেশ। বাট ইকোনমি
ইকোনমির কয়েকটা পার্ট আছে, কয়েকটা জিনিস তোমাদের বুঝতে হবে। জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা ইকোনমি দিচ্ছে, যে আইডিয়া দিচ্ছে যে ইকোনমি জিনিসটা কী। ওকে, ফার্স্টে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি। ইকোনমিক অ্যাক্টিভিটিস ইজ বেসিকলি সামথিং, যে জিনিসটা হচ্ছে গিয়ে, দেখো আমাদের সবার একটা করে নিডস আছে বা ওয়ান্ট আছে, রাইট? আমাদের কিন্তু একটা সার্টেন জিনিস চাই। যেমন ফর এক্সাম্পল থিঙ্ক অ্যাবাউট ইউ গাইস, তোমরা নিজেদের কথা চিন্তা করো। তোমরা এখানে কি করতে আসছো? জ্ঞান অর্জন করতে আসছো, একটা কাগজ নিতে আসছো, রাইট? একটা না কয়েকটা কাগজ নিতে আসছো, ট্রান্সক্রিপ্টও তো লাগবে, এমওআই তো লাগবে, টেস্টিমোনিয়ালও তো লাগবে, রাইট? সো এই যে সার্টেন ডকুমেন্টসগুলো তোমরা নিতে আসছো, এটা কি ফ্রি? আমি যে এখন তোমাদের সামনে দাঁড়ায় আছি, আমি ফ্রি দাঁড়ায় আছি কেন? কেমনে? এক্স্যাক্টলি। এবং তোমরা এখান থেকে ওই কাগজটা নেওয়ার জন্য তোমরা কি করো? পে করো। সো আমাদের সবার কিন্তু একটা ব্যাপার আছে যে উই নিড সামথিং অ্যান্ড দ্যাটস ওয়াই উই গিভ ব্যাক সামথিং। সো তোমাদের যেমন এই কাগজটা দরকার, তোমরা এই কাগজটা নিতে আসছো, আর ইন রিটার্ন তোমরা কি করতেছো? ওই কাগজটার একটা দাম দিচ্ছ টেকনিক্যালি, রাইট? সো ইউ আর পেইং ফর দ্যাট। ঠিক সেমভাবে আমারও তো সার্টেন জিনিস মানে প্রয়োজন হয়। যেমন ফর এক্সাম্পল সে আমার একটা আইফোন কেনা লাগবে, বা আমার একটা অ্যাপেল ওয়াচ কেনা লাগবে, বা আমার বাসার বাজার করতে হবে, আমি টাকা পাবো কই? সামহাউ হ্যাভ টু মেক দ্যাট মানি, রাইট? তো আমাকে আবার তোমরা যে টাকা দিচ্ছ সেই টাকা থেকে ইউনিভার্সিটি আবার আমাকে টাকা দিচ্ছে, রাইট? আবার আমি আবার ইউনিভার্সিটির কাছ থেকে যে টাকাটা পাচ্ছি, আমার যে সার্টেন ড্রিমস আছে সেগুলোকে আমি ফুলফিল করছি, ঠিক না? সো এক্স্যাক্টলি একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে। সো দিস ইজ বেসিকলি কল্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। আমরা আমাদের সার্টেন যেই নিডসগুলো আছে সেগুলোকে পূরণ করার জন্য আমরা টাকা কামাই এবং টাকা দিয়ে আবার ওই জিনিসগুলোকে কিনে নেই, ঠিক আছে? সো দিস ইজ বেসিকলি দ্যাট প্রসেস। ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভিটিস রিলেটেড টু আর্নিং মানি, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটিস রিলেটেড টু স্পেন্ডিং মানি। আমরা টাকা আর্ন করি, সেটার জন্য আমরা সার্টেন কিছু কাজ করি, যেমন আমি এখানে পড়াচ্ছি, রাইট? সো আমি এটা দিয়ে টাকা আর্ন করি, আবার আমি আবার সার্টেন কাজ করি যেটা দিয়ে আমি মানে সার্টেন জিনিস কিনি, যেটার জন্য আমার এই টাকাটা আবার আই স্পেন্ড দ্যাট মানি, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। কিন্তু এখন কোনগুলা আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসাবে আমি কনসিডার করতে পারবো আর কোনগুলা পারবো না? যেমন আমি আমার পেশার কথা বলি, শিক্ষকতা, এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসাবে কাউন্ট হবে? একটু সবাই এদিকে স্যারেরা বলেন না, হবে কেমনে? হ্যাঁ, না আমি জাস্ট আমার ইকোনমিক অ্যাক্টিভিটিসের কথা বলছি, যে আমি কি ইকোনমিক অ্যাক্টিভিটিসের ইয়াতে পড়ি? এক্স্যাক্টলি। বাট ম্যাডাম যে একটা কথা বলছে, একটা পয়েন্ট আউট করছে যে ট্যাক্স, এখন কথা হচ্ছে আমি ট্যাক্স দিচ্ছি নাকি দিচ্ছি না। যদি আমি ট্যাক্স দেই তাহলে ডেফিনেটলি আমি ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ব, ঠিক আছে? কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে না। যেমন সে তোমাকে কেউ না কেউ বড় করেছে, তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ তোমাকে বড় করেছে, রাইট? তোমার উপরে খরচ করতেছে, তোমাকে রেইজ করতেছে, বড় করছে এত দূর, রাইট? এটা কি একটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে? কেন পড়বে না? পড়বে, কেমনে পড়বে? হ্যাঁ, বাট সেটার জন্য তো তুমি টাকা পাচ্ছ। হ্যাঁ, কিন্তু তোমার সেই কথার কথা তোমার মা তোমাকে এত বড় করলো, তা এটা কি তার জন্য ইকোনমিক মানে এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়লো তাহলে? এক্স্যাক্টলি, এটা একটা পার্সোনাল একটা ইমোশন চলে যায়, ঠিক আছে?
আরেকটা সিনারিও দিই, চিন্তা করো, তুমি হেঁটে যাচ্ছ, রাস্তায় তুমি কাউকে দেখলা, যাকে দেখে তোমার খুব খারাপ লাগলো, তুমি তাকে গিয়ে 20টা টাকা দিলা, একজন বেগারকে তুমি 20টা টাকা দিলা, এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়লো? কেন পড়ে নেই? ওকে, অথবা স্পিরিচুয়াল চলে যাচ্ছে, অনেকে আল্লাহ সোয়াব দেবে এই জন্য আমি দান করি, ঠিক আছে না? এক্স্যাক্টলি, কিন্তু সে কিন্তু টাকা কামাচ্ছে, তুমি কি ওখান থেকে কোনো বেনিফিটেড হচ্ছ? টেকনিক্যালি তুমি কিছু পারচেস করছো তার কাছ থেকে না, তার মানে এখানে স্পেন্ডিং মানি অ্যান্ড মানে আর্নিং মানি বা আর্নিং সামথিং হচ্ছে না। সো এই মানে সিনারিওগুলোতে কখনোই ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে কনসিডার করা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? একজন ছিনতাইকারী তোমাকে এসে ধরলো, আল্লাহ মাফ করুক, কিন্তু মানে তুমি ওইটার বিনিময়ে কি পাইতেছো? হ্যাঁ, কিন্তু এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিতে পড়বে? কোনোভাবেই পড়বে না। সন্তান হওয়ার জন্য ভাতা দেয় না, মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট, মানে কি বলে, একটা কি জানি বলে এটাকে, হ্যাঁ, না আই এম টকিং অ্যাবাউট, আমি জানি আগে যেমন চায়নাতে বলে যে একটার বেশি ছেলে মেয়ে নিবা না। কেন? কারণটা হচ্ছে গিয়ে ওরা একটা মানে ওনার প্রথম ছেলে বা মেয়েকে পড়াশোনা করাবে, সব খরচ দেবে, কিন্তু সেকেন্ডটাতে আর দিবে না। রাইট? আপনাদের কথা শেষ হলে এরপর আমি একটু বলতাম স্যার। ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে, আমি বলতে পারতেছি না। গ্যাস কার্ড কি? তুমি ওখানে টাকা দিচ্ছ, সেটার জন্য তুমি একটা সার্ভিস নিচ্ছ, সো অ্যাবসলিউটলি একটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। যেমন তুমি ওই যে ও যেটা বললো যে টাকা পাচ্ছ, ভাতা, এই ওয়ার্ডটাই ভুলে গেছিলাম, ভাতা। হ্যাঁ, এই যে ভাতা পাচ্ছ, ডেফিনেটলি এটা সামহাউ ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে। কেন? কারণ সরকার তোমাকে টাকা দিচ্ছে ওদের বেনিফিটের জন্য, যেমন সে কথার কথা পপুলেশন বাড়ানোর জন্য। চায়না যেমন বলছে একটার বেশি নিও না, কারণ প্রথমটার মানে কস্টিং ওরা দিবে, সেকেন্ডগুলোর কিন্তু তোমার নিজে দিতে হবে, এবং স্কুলিং অ্যান্ড এভরিথিং ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে, ওয়েট, সো দ্য থিং ইজ যে ওরা কি চাচ্ছে, ওরা চাচ্ছে তুমি একটার বেশি নিও না, নাহলে কিন্তু তোমার খরচ বেড়ে যাবে। ঠিক আছে, তোমাকে একটার সব কিছু দিচ্ছি, তার মানে কি ইউ স্কিপ ওয়ান, ডোন্ট গো ফর মোর দেন ওয়ান। ঠিক আছে, সো ওখানেও একটা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে, প্লাস চায়নার পপুলেশন অনেক বেড়ে গেছে, হিউজ পপুলেশন, সো ওরা পপুলেশন কমাতে চাচ্ছে। রাইট? সো ডেফিনেটলি ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে। কিন্তু সে কথার কথা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করো, তোমাকে যে বড় করলো, মানে তার সাথে তোমার কী লেনদেন আছে? মানে আমি জানি না বাংলাদেশের কোন বাবা মা ইউজুয়ালি একদম অফিসিয়ালি একদম রিটেনভাবে বলবে যে তোরে পড়াইতেছি, তুই বড় হয়ে আমার দেখতে হবে তোর। এমন কোনো কন্ট্রাক্ট আছে কারোর বাবা মার সাথে বা কারো আত্মীয় স্বজনের সাথে? আছে এরকম কন্ট্রাক্ট আছে কারোর সাথে? তার মানে এটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে না। ছিনতাই যেটা বললাম, ওরা নিয়ে যাচ্ছে, তুমি এখান থেকে কোনো বেনিফিটেড হচ্ছ না, সো ডেফিনেটলি এটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে না। অ্যানাদার থিং, সে কথার কথা, তুমি তোমার এক বড় ভাইয়ের কাছ থেকে বা একটা বড় বোনের কাছ থেকে গিটার লেসন নিচ্ছ, গিটার শিখতেছো, কিন্তু তুমি তাকে কোনো টাকা দিচ্ছ না, সে তোমার কাছ থেকে কোনো পেমেন্ট নিচ্ছে না, জাস্ট থাকে না ভাই ব্রাদার শিখাইতেছে। সো এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে? পড়বে না। কেন পড়বে না? কারণ তোমার ওর সাথে লেনদেন নাই, তুমি তার কাছ থেকে শিখতেছো, একটা হয়তো ইমোশনাল কানেকশন আছে, সেখান থেকে তোমাকে শিখাচ্ছে, কিন্তু কোনো টাকা নিচ্ছে না। সো এই জিনিসগুলা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোনটা ইকোনমিক অ্যাক্টিভিটিসে পড়বে, কোনটা পড়বে না, এটা বুঝতে হবে। লেনদেন হইলে
তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিসে পড়বে। লেনদেন না হইলে, মানে শুধু এক সাইড থেকে লেনদেন হইলে, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার, আর্ন করে স্পেন্ড করতে হবে, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। ঠিক আছে, প্রিটি মাচ। স্যার বলেন না। এটা হচ্ছে কি পার ক্যাপিটা এটা ক্যালকুলেট করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে ধরলাম 20 কোটি, এখন আমাদের বাংলাদেশের টোটাল ইনকাম কত, সেই ইনকামটাকে যেমন ডেফিনেটলি তুমি 18,000 টাকা ইনকাম করো না, ঠিক আছে, কিন্তু ওইদিকে আবার কেউ একজন আছে যে একাই 1,000 কোটি টাকা ইনকাম করে প্রতিদিন, গড় হিসাব। এক্স্যাক্টলি। সো পার মান্থ এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের টোটাল ইনকাম 18,000 সামথিং। এটা আমি অবশ্য দেখছিলাম, আই থিঙ্ক অ্যাকর্ডিং টু 2024 ডেটা, 24 অথবা 25 ডেটা, দ্যাট ইজ দ্য ইনকাম উই ডু। আচ্ছা, এখন আমরা আসি ইকোনমিক অ্যাক্টিভিটিস আসলে কোনগুলা। আচ্ছা, আমি 7টা ডিফারেন্ট সেক্টর বানাইছি। ওকে, এই সেক্টরগুলো হচ্ছে সার্টেন কিছু মানে কি বলবো স্পেসিফিক সেক্টর, যেগুলোকে আমরা অ্যাবসলিউটলি ইকোনমিক অ্যাক্টিভিটিস হিসাবে কনসিডার করতে পারি এবং বাংলাদেশের মানুষের জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1, অ্যাগ্রিকালচার। অ্যান্ড আই এম প্রিটি শিওর এটা তোমরা কেউ ডিসএগ্রি করবা না যে অ্যাগ্রিকালচার যে একটা বিশাল বড় সেক্টর আমাদের বাংলাদেশের জন্য। একটা সময় ছিল, আই এম টকিং অ্যাবাউট 80s অ্যান্ড আর্লি 90s, এই একটা সময় ছিল যে সময়টায় এই একমাত্র অ্যাগ্রিকালচার শুধুমাত্র আমাদের বাংলাদেশের জিডিপিতে 70% কন্ট্রিবিউট করতো। নট এনিমোর, নট এনিমোর। এখন আর সেই দিন নাই। আর্লি 90s, 80s, পুরো 80s, 70s, 80s, আর্লি 90s পর্যন্ত বাংলাদেশের কাছে অ্যাগ্রিকালচার ছাড়া তেমন কিছুই ছিল না, রাইট? এই একটা মাত্র সেক্টর প্রায় 70% কন্ট্রিবিউট করতো। বাট আলহামদুলিল্লাহ থিংস হ্যাভ চেঞ্জড, টেবলস হ্যাজ টার্নড। এখন যতদূর আমার মনে পড়ে অ্যাবাউট 11 to 12% অ্যাগ্রিকালচারাল সেক্টর আমাদের বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউট করে। যদিও এটা কিন্তু হিউজ একটা নাম্বার, বিশাল নাম্বার। কারণ কি জানো? কারণটা হচ্ছে এখন আরও অনেক সেক্টর বেড়ে গেছে। যেমন থিঙ্ক অ্যাবাউট ইউর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তো না কি বলে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হিউজ কন্ট্রিবিউশন করে বাংলাদেশে। একটা বিশাল একটা সেক্টর আছে, এই সেক্টরকে আমরা অনেকেই গোনায় ধরি না, আমরা তেমন একটা দাম দিই না, বেল দিই না। 25% কন্ট্রিবিউট করে বাংলাদেশের ইকোনমিতে, জিডিপিতে ডিরেক্টলি। 25%, মোর দেন দ্য এগ্রিকালচারাল সেক্টর। বিশাল বড় সেক্টর। এবং আমাদের বাংলাদেশে যত কারেন্সি আছে, বাইরের যত কারেন্সি আছে, তারাই কিন্তু পাঠায়। তাও আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি অনেক সময়। নেক্সট টাইম আর করো না। যদি দেখো যে কেউ কোনো প্রবাসী পাইছো, মানে এদের সাথে খারাপ ব্যবহার করো না। কারণ কি জানো? বিকজ এই মানুষগুলা কিন্তু টাকা পাঠায় দেখে বাংলাদেশের জিডিপি গ্রো করছে। অ্যাজ আই সে 25% আমাদের জিডিপিতে ডিরেক্টলি কন্ট্রিবিউট করে তারা। হিউজ একটা নাম্বার, রাইট? সো অ্যাগ্রিকালচারের মধ্যে কিন্তু শুধু একটা স্পেসিফিক না, সব ধরনের বিজনেসই কিন্তু অ্যাগ্রিকালচার। যেমন থিঙ্ক অ্যাবাউট, ওই যে বললাম আলু আর টমেটো, আলু গ্রো করা, টমেটো গ্রো করা, অল দিস ভেজিটেশন, ফিশারিজ, রাইট? বিশাল বড় সেক্টর। যদিও ফিশারিজকে আমি একটু আলাদা একটা সেক্টরে রাখছি, মানে আলাদাভাবে রাখছি, কিন্তু অ্যাগ্রিকালচারের মধ্যে হচ্ছে গিয়ে তোমার মনে করো যে তুমি যত ভেজিটেশন আছে বা ক্রপস আছে, যেমন আমাদের বাংলাদেশে আমরা চাল, ডাল, বিভিন্ন ধরনের ডাল অ্যান্ড সো অন অ্যান্ড অন, এগুলো যে আমরা গ্রো করি, এগুলো কিন্তু সব অ্যাগ্রিকালচারাল সেক্টরের পার্ট, রাইট? সো দিজ আর বিগ। সো এটা হচ্ছে একটা বিশাল সেক্টর যেটা আমাদের বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউট করে। সেকেন্ড থিং হচ্ছে বিজনেস অ্যান্ড ট্রেড। অনেক ধরনের ব্যবসা আছে, যারা ব্যবসা করে তারা কিন্তু ট্যাক্সও দেয়। সো বিজনেসেস, এবং আমরা যে বাইরে অনেক জিনিসপত্র পাঠাচ্ছি, ঠিক আছে? একটা ছোট্ট স্টোরি বলি, মজার স্টোরি। আমি যখন আমেরিকায় ছিলাম, আমি
আমেরিকাতে যাওয়ার পরে খুব সম্ভবত 3-4 মাস পরে আমি গাড়ি কিনি। তো আমি যেখানে ছিলাম ওখানে কোনো বাংলাদেশি গ্রোসারি বা কোনো ইন্ডিয়ান গ্রোসারি বা স্টোর বা রেস্টুরেন্ট ছিল না। ওকে, সো আমার প্রায় অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো ড্রাইভ করে যেতে হতো এই মানে বাংলাদেশি গ্রোসারিগুলো করার জন্য। ওই জায়গাটার নাম ছিল ক্যান্সাস সিটি। সো আমি ক্যান্সাস সিটিতে গিয়ে গ্রোসারিগুলো করতাম। সো আমি ফার্স্ট টাইম যখন গেলাম, আমি বাংলাদেশি গ্রোসারিতে ঢুকে মোটামুটি ওই দিন আমি মানে $1500 মতো আমি শপিং করছি। $1500। তখন ডলার ছিল 80 টাকা করে। সো আই থিঙ্ক ইউ ক্যান ডু দ্য ম্যাথ। হোয়াট টাইম ইজ ইট স্যার? হ্যালো, কোথায় ছিলেন? বাইরে গেছিলেন? ক্লাস নাই? ও ব্রিলিয়ান্ট। আসেন, হাফ অ্যাটেন্ডেন্স দেব। হ্যাঁ, ওখানে করা যায়, হাফ দেওয়া যায়, হ্যাঁ টার্ডি দেওয়া যায়। আইল ডু দ্যাট। আচ্ছা, যেটা বলছিলাম, সো আমি $1500 শপিং করছি। কেন জানেন? কারণ ওখানে গিয়ে আমার ভালো লাগতেছে। কী ভালো লাগতেছে? আমি ওখানে গিয়ে দেখছি রুচি চানাচুর, অমুক ব্র্যান্ডের মুড়ি। আচ্ছা, আমি মুড়ি খেতে আমি পছন্দ করি না, আমি অ্যাকচুয়ালি খাইও না তেমন একটা। হ্যাঁ, ওখানে আমি দেখতেছি আমি মুড়ি উঠে দিছি 3 প্যাকেট, মানে আননেসেসারি। অল বাংলাদেশি প্রোডাক্টস, আচার, মানে ডাল চাল, মানে যা যা আছে সব বাংলাদেশি, রাঁধুনির মশলা, মানে মানে কী বলবো, মানে সব দেখতেছি এগুলো সব বাংলা লেখা। টেকনিক্যালি অ্যাকচুয়ালি হয়তো বা প্রোডাক্টের যে লোগোগুলো বাংলায় লেখা, তো ওগুলো আমাকে ইমোশনালি হয়তো একটা অ্যাটাক করছে। এটার একটা রিজন আছে, কারণ হচ্ছে কি আমি বাংলাদেশি খাবার ওখানে পাই না, ইউনো। সো যেহেতু আমি ওইটা পাই না, সো আলটিমেটলি আমার তো ডেফিনেটলি ইমোশনাল লাগবেই। কারণটা হচ্ছে কি আমি অনেক দিন পরে আজকে মানে মোটামুটি চিন্তা করো যে তুমি অনেক দিন, প্রায় 3-4 মাস তুমি বাঙালি খাবার খাও নাই, রাইট? তুমি আজকে মোটামুটি বাসায় সব এগুলা নিয়ে যেতেছো, তুমি বাংলাদেশি খাবার রান্না করে তুমি খাবা। হোয়াট ইজ দ্যাট ইমোশন? ক্রেজি একটা ইমোশন। মাছ, ইলিশ মাছ। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কখনো 3 কেজির ইলিশ মাছ দেখছো বা খাইছো? 1 2 3 তিনজন 4জন হাত উঠাইছো মাত্র। 3 কেজির ইলিশ মাছ, 3 কেজির ইলিশ মাছ আমি ওখান থেকে কিনছি, $40 করেছিল। না, তোমার মানে পার কেজি মনে হয় $12 না $13 কি জানি ছিল, $13 না $14 সামথিং, মানে প্রায় $40 লাগছে আমার ওটা কিনতে। 3 কেজি, অ্যাবাউট অলমোস্ট 5.5 পাউন্ডস। দ্যাটস এ লট। এই জিনিসগুলো কিন্তু বাইরে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায় না, কারণ এগুলো চলে যায়। সো মেইন ফ্যাক্টরটা হচ্ছে কি, এটা কিন্তু একটা বিজনেস। হোয়াট আর উই ডুইং? উই আর ট্রেডিং। আমরা আমাদের প্রোডাক্টসগুলোকে বাইরে পাঠাচ্ছি, বাইরের থেকে আমরা একটা সার্টেন রেমিটেন্স নিচ্ছি, বা আমরা একটা সার্টেন কারেন্সি ড্র করছি বাংলাদেশে বসে। সো দ্য থিং ইজ দ্যাট দিস ইজ বেসিকলি ইউর ট্রেডিং, দিস ইজ আ বিজনেস। অনেক ধরনের বিজনেস আছে, যেমন ওই যে বললাম গার্মেন্টস সেক্টরও আছে, যেহেতু ইউ গাইজ আর টেক্সটাইল ফোকস। গার্মেন্টস সেক্টর ইজ এ বিগ ওয়ান, কারণ ওখান থেকে উই আর মেকিং লাইক রেমিটেন্স, কারণ আমরা কিন্তু অন্য কারেন্সিতে এটা মানে উই আর মেকিং দ্যাট মানি। সো দিস ইজ হিউজ টু। কী জানি বলতে চেয়েছিলেন স্যার? জি, অবশ্যই, কারণ এখান থেকে তুমি ট্যাক্স দিয়ে যাইতেছো, শিপিং একটা চার্জ আছে, সব কিছু এটার মধ্যে বসবে না। এরপরে প্লাস যে এটা নিচ্ছে ওখানে গিয়ে বিক্রি করবে, সে প্রফিট করবে না। সো ডেফিনেটলি দাম তো অবশ্যই বেশি হবে। হ্যাঁ, ডেফিনেটলি ডাবল তো অবশ্যই। ইভেন আমাদের বাংলাদেশে যত ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আছে এগুলোও যায়, এগুলোও কিন্তু মনে করো বাইরে যায়, ইউরোপে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, ক্যানাডাতে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এভরিওয়্যার ইটস সার্কুলেটিং, রাইট? সো বিজনেস বিগ একটা সেক্টর, সবাই কিন্তু এখানে ট্যাক্স পেয়ার। সেকেন্ড, সার্ভিস। আমরা সবাই চাকরি করতে চাই না? চাকরি করব, সামহাও কোথাও না কোথাও চাকরি করবো, মাসে মাসে বেতন নেব, ভাই লাইফ সেট। চাকরি করতেছি না, কোথাও না কোথাও চাকরি করছি,
মাসে মাসে বেতন দিচ্ছি, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ভালো, ঠিক আছে, অবশ্যই সার্ভিসের মধ্যে পড়ে। সো তুমি যদি কোথাও জব করো, একটা হিউজ পার্সেন্টেজ অফ বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি সার্ভিস হোল্ডার্স। কয়জন বিজনেসম্যান আছে বাংলাদেশে? এত বিজনেসম্যান নাই, কিন্তু মেজরিটি মানুষ কোথাও না কোথাও চাকরি করে। তোমাদের মধ্যে কেউ আছো চাকরি করো? জব হোল্ডার কেউ আছো? ওই যে একজন আছে, কোথাও না কোথাও চাকরি করছে, রাইট? ব্যবসায়ী একজনও আছো? এনিওয়ান? ওই যে তিনজন কে পাওয়া গেছে, তিনজন ব্যবসা করো, কিছু না কিছু করতেছো, রাইট? বাট বাইরে যাও, বাইরে যদি একজনকে জিজ্ঞেস করো, দেখবা যে মেজরিটি মানুষ হাত উঠেছে, বলবে যে চাকরি করি। হাতে কোনো কয়েকজন পাওয়া যাবে ব্যবসা করে। সো মানে সো সার্ভিস বিশাল বড় একটা সেক্টর। আর একটা জিনিস আছে বাংলাদেশে, এটা অবশ্যই এখন একটু একটু আস্তে আস্তে কমে গেছে, সেটা হচ্ছে কি স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি মানে হচ্ছে গিয়ে কুটির শিল্প, যেটা আমরাকে বলি, যেখানে অল্প ইনকাম, অল্প একটা ক্যাপিটাল, অল্প ইনভেস্টমেন্ট, খুব বেশি মানুষ কাজ করে না। সো একটা বাংলাদেশের স্পেশালি আমরা ভিলেজ এরিয়াতে বেশি দেখি, ঢাকা শহরে এত এখন আর দেখা যায় না, আগে দেখা যেত। তো ভিলেজ এরিয়াতে আমরা দেখি যে একটা বিজনেসে অনেক মানে কয়েকজন মানুষ মিলে কাজ করতেছে, অল্প বেতন, অল্প ইনভেস্টমেন্ট, সব কিছু ছোটো ছোটো, বেশি প্রোডাকশন হচ্ছে না, অল্প অল্প প্রোডাকশন হচ্ছে। দ্যাট ইজ সামথিং ওয়ার্কিং ইন আ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি। আর একটা সেক্টর বাংলাদেশের জন্য বিশাল, কারণ তোমরা সবাই কি মনে করো সে কথার কথা XYZ গার্মেন্টসে চাকরি করবা? কেউ তো আবার একটু ছোটো গার্মেন্টসেও চাকরি করবা, ঠিক না? করবা তো। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। অ্যাগ্রিকালচারের মধ্যে সামহাও ফিশ কাল্টিভেশন অ্যান্ড ক্যাচিং ফিশ এটা পড়ে যায়, কিন্তু তবুও আমি এই জিনিসটাকে আলাদা করে মেনশন করেছি। কেন করেছি? কারণ এই যে একটা সেক্টর, আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, আমরা বাংলাদেশে প্রচুর মাছ গ্রো করি। আরেকটা স্টোরি বলি, আমি একবার ইয়াতে গেছিলাম, কী জানি নাম জায়গাটার, ময়মনসিংহের দিকে গেছিলাম, জায়গাটার নাম হচ্ছে ত্রিশাল, চিনো? আচ্ছা, আমি একটু সন্ধ্যার পরের দিকেই ওখানে গেছিলাম, আই থিঙ্ক আমার ওখানে পৌঁছাতে 8টা-9টা বেজে গেছে, এরকম একটা সময়। তো আমি ওখানে, তোমরা অনেকেই হয়তো বা জানো, আমার একটা ছোটো বিজনেস আছে, আমার একটা ডেয়ারি ফার্ম আছে। সো আমি বেসিক্যালি একজন আমাকে খবর দিছিল যে একজন ভদ্রলোক, সে আর ফার্মটা রাখবে না, সব গরু বিক্রি করে দেবে। সো আমি চিন্তা করছিলাম যে যাই দেখি, যদি ভালো কিছু পাওয়া যায় নিয়ে চলে আসবো। তো ওখানে আমি গিয়ে দেখলাম যে কিছুক্ষণ পর একসাথে অনেকগুলো পুকুর টাইপ, ছোট ছোট পুকুর, এবং খুব সুন্দর করে কাটা। তা আমি প্রথমে বুঝি নাই, অন্ধকারে তো পুরোপুরি বোঝাও যাচ্ছে না। পরে দেখলাম যে ও মাই গুডনেস, পুরো লাইন দিয়ে ট্রাক দাঁড়ায় আছে। ওই ট্রাক দাঁড়ায় আছে, আমি তো প্যাস করতেছি আস্তে আস্তে, দেখলাম যে এত বিশাল বিশাল মাছ, রুই মাছ, কাতল মাছ, কি জানি এগুলা মাছগুলা, এগুলো সব দে আর গ্রো করবে না, দে আর গ্রোয়িং দেম অল। আমি এক্স্যাক্টলি আমার ওই জায়গাটার নাম মনে নেই, বা ত্রিশালে আর কি আমি গেছিলাম। মানে হ্যাঁ, মানে আমি দেখলাম যে জায়গা একজনের, বাট আলাদা আলাদা পুকুর, একজনেরই পুকুর, মানে আলাদা আলাদা করা, মানে ওখানে কোনো একটা ইয়া আছে। আমি ওটা নিয়ে এত ঘাটাঘাটি করি না। ইভেন আমি যার ফার্মে গেছিলাম গরু দেখতে, ওমা, ওনার তো বিশাল বড় এক বাংলো, ভেরি রিচ গাই ও ফ্রম হিয়ার, মানে খুব সুন্দর বাংলো, ভদ্রলোক খুব আপ্যায়ন করছে। অ্যান্ড মানে ওনার ছোট্ট ফার্মটা ছোট, অল্প করে 10-12টা গরু ছিল, আর কিন্তু ওনার ওই ফার্ম হাউসটার ভিতরে হিউজ জায়গা, এবং না হলেও 50-60টা এরকম পুকুর কাটা, উনিও মাছ চাষ করে। তো পরে বুঝলাম যে দিস ইজ অ্যানাদার হিউজ থিং ইন বাংলাদেশ। নট অনলি দ্যাট, আমাদের বাংলাদেশে কিন্তু আমরা নদী থেকেও কিন্তু লাইসেন্স নিয়ে কিন্তু মাছ ধরে না, সেটাও কিন্তু আছে। সেটা করে কিন্তু অনেক মানুষের পেট চলে। মাওয়াঘাটে যাও ইলিশ মাছের ভাজা খেতে, যাও না অনেকে বন্ধুবান্ধব মিলে, মাছ ধরতে লাইসেন্স করতে হবে, ওই জেলেদের লাইসেন্স আছে, তুমি চাইলেই গিয়ে যে ধরবা, ইউ ক্যান নট ডু দ্যাট। মানে তোমাকে যদি ধরতে পারে তাহলে তো তোমার খবর আছে, লাইসেন্স লাগে। এরপরে সার্টেন টাইমে তুমি মাছ ধরতে পারবা, সার্টেন টাইমে তুমি মাছ ধরতে পারবা না, অনেক ব্যাপার স্যাপার আছে।
সরি বলো অনেকে এখন যে ধরা খায় না সে মনে করো যে খুব ভালো এক্সপিরিয়েন্স থেকে, যে ধরা খেয়ে যায় তার এক্সপিরিয়েন্স ভালো হয় না। সরি স্যার, টেকনিক্যালি নদী থেকে ইউ আর নট সাপোজ টু, কারণ ইউ হ্যাভ টু গেট আ লাইসেন্স ফর দ্যাট। মানে ওখানকার যারা জেলেরা আছে তাদের সবারই কিন্তু সামহাও একটা অফিসিয়াল লাইসেন্স আছে। হ্যাঁ, আমি নদীর কথা বলছি। যেমন তুমি ইলিশ মাছ ধরবা, তুমি চাইলে তো তুমি ধরতে পারবা না, তুমি কিন্তু তুমি ওদের সাথে যেতে পারবা, কারণ ওদেরকে তো সবাই চিনে, ওদের ওভাবেই করে সব ডকুমেন্টেশন অ্যান্ড এভরিথিং করা আছে। সো স্যার বলেন না। বিজনেস অ্যান্ড ট্রেড, হ্যাঁ ডেফিনেটলি ইটস আ বিজনেস। শিপিং বিজনেস ইজ আ ভেরি বিগ বিজনেস। মানে আমি তো জাস্ট দুই একটা এক্সাম্পল দিছি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট অল কাইন্ডস অফ বিজনেসেস, ইউ থ্রো ইট ইন দেয়ার। যেমন আরেকটা ব্যবসার কথা বলি, তোমরা কেউ জানো না হয়তো, বিভিন্ন দেশের বা বিভিন্ন কোম্পানির, মানে সে কথার কথা হাঙ্গেরির একটা শিপ আছে, একটা বিজনেসের একটা শিপ আছে, ওই শিপটা মানে এখন আর চলবে না। ওটাকে কি করে জানো? ওটা বাংলাদেশে পাঠায়। বাংলাদেশে আমরা ওটাকে স্ক্র্যাপ হিসাবে কিনে নিই এবং ওটাকে আমরা কেটে এটা আমরা আবার চায়নায় বিক্রি করি অ্যাজ আ স্ক্র্যাপ ম্যাটেরিয়াল। জানো, এটা একটা বিজনেস। হ্যাঁ, নাম্বার ওয়ান, ইয়েস অ্যাবসলিউটলি নাম্বার ওয়ান। আমরা খুব ভালো পারি। সো যেখানে ছিলাম, ক্যাচিং ফিশ, আমি আসলে সময় দেখতেছি না, হোয়াটস দ্য টাইম? ও ওকে, সো ক্যাচিং ফিশ, আচ্ছা এটা একটা বিশাল সেক্টর। আরেকটা জিনিস, জাস্ট ইম্যাজিন আজকে কে কিসে আসছো? রিক্সা, বাস, বাইক, রাইট, উবার, পাঠাও, সো অন অ্যান্ড অন। জাস্ট ইম্যাজিন কালকে থেকে বাস ড্রাইভাররা যারা আছেন, ভদ্রলোক, তারা বললেন যে বাস চালাবো না আর। পাঠাও রাইডাররা যারা আছেন তারা বললো পাঠাও আর চালাবো না। রিক্সা যারা চালাচ্ছেন তারা বললো যে আর রিক্সা চালাবো না, সব বন্ধ। ট্রাক ড্রাইভার যারা আছেন বন্ধ। জাস্ট ইম্যাজিন করতে বলছি, আমি কিন্তু রিয়ালিটিতে নিতে বলি নাই। রিয়ালিটিতে এসো না, ইম্যাজিন করো, স্বপ্নে থাকো, ঠিক আছে? যদি এমনটা হয়, থিঙ্ক অ্যাবাউট ইট। কার লস হবে? শুধু তো লসের কথা চিন্তা করছো, বাঁচবা? যেই ভাত খাও না বাসায় গিয়ে, ভাত খাও তো অ্যাটলিস্ট একবেলা তো ভাত লাগবে, হ্যাঁ? আচ্ছা, চালটা কোত্থেকে আসবে? ঢাকা শহরে কি আমরা চাল গ্রো করি? কোত্থেকে আসবে? মানে কোথায়, মানে যেখান থেকে আসবে কে নিয়ে আসবে? সব বন্ধ, সব অল ট্রান্সপোর্টেশন শাট ডাউন। চলো বাইসাইকেল চালাও তুমি, কোনো সমস্যা নেই তো। বাসা কোথায় তোমার? বাসা কোথায় বলো? হ্যাঁ, ক্যান্টনমেন্ট। আর অরিজিনাল বাসা কোথায়? আচ্ছা, জাস্ট ইমাজিন তুমি বরিশাল থেকে এখানে কমিউট করো। হয়তো ময়মনসিংহ থেকে তুমি আইসো বাইকে করে। সো দ্য থিং ইজ যদি এমন একটা সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমরা শেষ, রাইট? এই কথাগুলো বলার রিজনটা কি সেটা বুঝো, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এই সেক্টরটা কি বিশাল একটা সেক্টর। কত মানুষ এই সেক্টরটাতে কাজ করে, তারা বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে না, তারা